এমডি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেরিট অনুযায়ী জয়েনিং বা পোস্টিং না করিয়ে সরকারের প্রতিহিংসা পরায়ণের অভিযোগ তোলেন অভয়া মঞ্চ। আরজিকর কাণ্ডের পর ডাক্তার অনিকেত মাহাতো, ডাক্তার আশফাকুল্লা নাইয়া ও ডাক্তার দেবাশিস হালদার এরা প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেয় আন্দোলনে, যার ফলে বিপাকে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর তার কারণে এই মেরিট নিয়ম না মেনে অনৈতিক পোস্টিং দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এর আগেও সল্টলেকের স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন জমা দেয়। আর এর পরবর্তীতে আজ 4 জুন তারা একটি সভা আয়োজিত করেন অভয়া মঞ্চের ডাকে। আরজি করে অভয়া মঞ্চে সভা শেষ করে তারা মিছিল করে আসে শ্যামবাজারে। পরবর্তীতে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে তারা সভা প্রস্তুত করেন এবং সেখানে নিজেদের অসুবিধার কথা সাধারণ মানুষকে জানায়। তাদের মূল বক্তব্য, এই যে পোস্টিং করা হয়েছে তাদের অনৈতিকভাবে এবং সত্য দপ্তরের নিয়মাবলী না মেনে, এটা তারা মানছেন না। তারা এই বিষয় নিয়ে কোর্টে যাবেন এবং কালকে আশফাকুল্লা নাইয়া ও দেবাশিস হালদারের এই মামলার হিয়ারিং আছে। যদিও তারা জয়েন্ট করেছে যাতে রাজনৈতিক যে বার্তা এসেছে তারা গ্রামে যেতে চায় না, সে তার বিরোধিতা করে এবং তারা এই লড়াই আরও বৃহত্তর করবে। ধিক্কার জানিয়ে একটি প্রতিবাদের জমায়েত আয়োজন করেছি। আমরা সবাইকে আহ্বান করছি যে আপনারা সবাই আসুন এবং এই জমায়েতে যোগদান করুন। We want justice. We demand justice. We want justice. অভয়ার ভয় নাই, অভয়ার এই প্রতিবাদ মিছিল সংগঠিত করছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর সরকারের এই আক্রমণ মানছি না। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর সরকারের এই প্রতিহিংসামূলক আচরণকে জানাই ধিক্কার। আন্দোলনকারী ডাক্তারদের উপর সরকারের এই প্রতিহিংসামূলক আক্রমণকে জানাই ধিক্কার। We want justice. We demand justice. প্রতিহিংসা দিয়ে প্রতিবাদের কণ্ঠকে থামানো যাবে না। এই প্রতিহিংসার বিরুদ্ধে আমাদের মিছিল চলছে। আন্দোলনকারীদের উপরে প্রতিহিংসামূলক আক্রমণ নামিয়ে রাজ্য কেন? রাজ্য সরকার জবাব দাও, জবাব দাও। আর ভয় নাই, চারি নাই, আর ভয় নাই, চারি নাই। এই প্রতিহিংসামূলক আক্রমণ নামিয়ে আন্দোলনকে থামানো যাবে না, যাবে না। এই প্রতিহিংসামূলক আক্রমণ নামিয়ে আন্দোলনকে থামানো যাবে না। জবাব তোমায় দিতেই হবে, আর জবাব তোমায় দিতেই হবে, আর জবাব তুমি দেবে না, আর জবাব তুমি দেবে না। ডাক্তার অনিকেত মাহাতো সহ 3 জুনিয়র ডাক্তারের উপর প্রতিহিংসামূলক আক্রমণ মানছি না, মানবো না। 3 জুনিয়র ডাক্তারের উপর প্রতিহিংসামূলক আক্রমণ প্রতিবাদ করবে। এটা কখনোই নয় যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কোন একটা আদর্শ ইনক্লাইন হয়ে গেছে, না। এটা আরজিকর মেডিকেল কলেজের বুকে যারা রেসিডেন্ট রয়েছে, যারা পিজিটি রয়েছে, যারা সিনিয়র রেসিডেন্ট রয়েছে, তারা তাদের নিজস্ব ডেমোক্রেটিক যে সিদ্ধান্ত সেটা জানানোর একটা বডির নাম হচ্ছে এটা কোনোভাবে কোনো পলিটিক্যাল ইনক্লাইনেশনের মধ্যে নেই। এটা হচ্ছে ডেমোক্রেটিক ওপিনিয়ন। যাতে শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে, মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে। শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে, পথের দাবি পথে রেখা, পথে দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে, পথের দাবি পথে রেখা, পথে দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে।
আপোষ না সংগ্রাম। আপনারা জানেন যে 9 আগস্ট 2024 আরজিকর মেডিকেল কলেজের বুকে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, খুন ও ধর্ষণ হয়েছিল, এবং আরজিকর মেডিকেল কলেজ সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ দাঁড়িয়ে উঠেছিল যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ন্যায় বিচারের দাবিতে, অভয়ার ন্যায় বিচারের জন্য লড়াই শুরু হয়েছিল। এবং আজও পর্যন্ত আপনারা জানেন যে সেই লড়াই চলছে এবং এর শেষ আরজিকর মেডিকেল কলেজ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং সারা পশ্চিমবঙ্গবাসী দেখে ছাড়বে। কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে যখন সংগঠিত হলো, তার মধ্যে একটা অন্যতম জিনিস ছিল আরজিকর মেডিকেল কলেজের বুকে সর্বপ্রথম রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা। ন্যাশনাল মেডিকেল কলেজ এনআরএসের বুকে গত কয়েক বছর ধরে কেউ আরএল বা রিঙ্গার ল্যাকটেট যে ফ্লুইডটা যে কোনো একজন মুমূর্ষু রোগীর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, যেটা আমরা ব্যবহার করতে পারি না। কেন? আমরা সবাই জানি যে এটা জাল। তাহলে কারা জাল করছে? কারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে? এই যে বাজারে জাল ওষুধ ছড়িয়ে পড়ছে, সরকারি হাসপাতালে খুব জীবনদায়ী ইম্পর্টেন্ট ওষুধগুলো তার মান ঠিক নেই। অপারেশন হচ্ছে কিন্তু রুগী অনেক সময় বাঁচছে না, ইনফেকশন হয়ে সেপ্টিসেমিয়া হয়ে রুগী মারা যাচ্ছে। তার জন্য অনেক সময় আমরা হয়তো দোষ দিয়ে দিচ্ছি অপারেশনটা হয়তো ঠিক মতো হয়নি। কিন্তু বিশ্বাস করুন, এই যে ব্যবস্থাটা চলছে তার ফলে আসল ওষুধও কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না। তাহলে দুর্নীতিটা, স্বজন পোষণটা কোন স্তরে চলে গেছে, যেখানে এই রাজ্যের মানুষের জীবনের কোনো দাম নেই। তাহলে এই যে এত বড় অন্যায় হচ্ছে, সেই অন্যায় দেখতে দেখতে আমরা আরো কি অন্যায় দেখলাম না? আমরা দেখলাম যে এই আন্দোলনটায়, অভয়ার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা নেতা, অনিকেত ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই মেহবুব মন্ডল মাস্টারমশাই, উনারাও কি ভেবেছিলেন যে ওদেরকে এইভাবে রাস্তায় পড়ে থেকে আন্দোলন করতে হবে? অনিকেত মাহাতোর কি ভেবেছিল ও যে অ্যানাস্থেসিওলজিস্ট, সে সবকিছু ছেড়ে তাকে আন্দোলন করতে হবে? ডক্টর আরিফ কি ভেবেছিলেন একজন মেডিসিনের ডাক্তার, এমডি করা ডাক্তার, তাকে আন্দোলন করতে হবে যাতে অবিচারের শিকার না হতে হয়, প্রতিহিংসার শিকার না হতে হয়? তাহলে কেন এখানে আমরা যারা প্রত্যেকে দাঁড়িয়ে আছি, আমরা কি এটুকুনি আশা করতে পারি না যার যেটুকুনি যোগ্যতা সেটুকুনি পাবো? আজকে তার জন্য কিন্তু আমাদের সকলকে একত্রিত হয়ে দলমত নির্বিশেষে আমাদের যা মত থাকুক না কিন্তু কেন, এই যে দুর্নীতি, এই যে অন্যায়, এর বিরুদ্ধে যদি আমরা আজকে দাঁড়াতে না পারি, আগামী দিনটা সত্যিই কিন্তু অত্যন্ত অন্ধকার জায়গায় আমরা চলে যাব। ফলে এই জায়গা থেকে একজন আরজিকরের প্রাক্তনী হিসাবে, একজন সিনিয়র ডাক্তার হিসাবে, অনিকেত বা আশফাক বা দেবাশিসেদের একজন সিনিয়র দাদা হিসাবে আজকে আমি এখানে ছুটে এসেছি। এখানে আমার মতো অনেকে আপনারা ছুটে এসেছে, ছোট ছোট এখানে আমার আরজিকরের ভাই বোনেরা যারা কেউ হয়তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা ফাইনাল ইয়ার এমবিবিএস বা কেউ ইন্টার্ন, তারাও এখানে ছুটে এসেছেন। তারা ছুটে এসেছেন কেন না, তারা যাতে এখন একটা দুটো পক্ষ দাঁড়িয়ে গেছে, একটা হচ্ছে দুর্নীতি ওই সন্দীপ ঘোষদের পক্ষ, আর একটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আর একটা পক্ষ। এর মাঝামাঝি আজকে কোথাও নেই। অনেক হয়তো আমরা আজকে ভাবছি যে এই অনেকের দ্বারা যে আন্দোলন করছে ওদের পাশে দাঁড়ালে আমাদের হয়তো কিছু বিপদ হতে পারে, কিন্তু তার উল্টো দিকটা কি রয়েছে? উল্টো পক্ষটা রয়েছে ওই সন্দীপ ঘোষদের পক্ষ, ওই দুর্নীতিবাজদের পক্ষ, ওই খুনিদের পক্ষ, ওই ধর্ষকদের পক্ষ। তাহলে আমাকে ঠিক করতে হবে, আমি একজন ডাক্তার হিসেবে, শিক্ষক হিসেবে, আমি একজন প্রফেসর হিসেবে, বা একজন ঠেলাওয়ালা বা একজন দোকানদার বা একজন অফিস ক্লার্ক হিসেবে আমাকে ঠিক করতে হবে আমি তাহলে কোন পক্ষে দাঁড়াবো। আমি কি একজন ওই রকম খুনি ধর্ষকের পক্ষে দাঁড়াবো, নাকি আমি ন্যায়ের পক্ষে দাঁড়াবো, যাতে করে আমি আমার বোনকে, আমি আমার মাকে, আমি আমার প্রেমিকাকে তার মর্যাদা নিয়ে সমাজে বেঁচে থাকবার যে অধিকার, সেই অধিকারটা ফিরিয়ে দিতে পারি। এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে লড়াইটা চালিয়ে যেতে হবে। যে প্রতিবাদে সামিল হয়েছিলাম বা তারপর থেকে প্রত্যেক দিন, যতদিন পর্যন্ত আমরা অভয়ার ন্যায় বিচার না পাচ্ছি, এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছি তাদের জীবনে ওই 9ই আগস্ট, 14ই আগস্ট
এই দিনগুলি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। আমরা অনেক জিনিস ভুলে যেতে পারি, আমাদের অনেক তারিখ সাল আমরা ভুলে যেতে পারি, কিন্তু যে মেয়ের সঙ্গে, যে ডাক্তারের সঙ্গে, যে তরুণী ডাক্তারের সঙ্গে আমাদের কারোর হয়তো কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তার সঙ্গে আমাদের একটা আবেগের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা তাই 9ই আগস্ট ভুলতে পারি না আমাদের জীবনে, আমরা ভুলতে পারি না 14ই আগস্ট। এবং আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আরজি করে এই মঞ্চের সামনে, আমরা হচ্ছি সেই, এখানে প্রত্যেককে আমি ইনক্লুড করে বলছি, 14ই আগস্ট যদি লাখো লাখো মানুষ যারা রাস্তায় নেমেছিলেন তারা যদি এই অভয়ের ন্যায় বিচারের আন্দোলনের সৈনিক হয়ে থাকেন, তাহলে আজকে যারা এসেছেন প্রায় 10 মাস অতিক্রান্ত হতে চলল, এখনো যারা লড়াইটা রাস্তায় নেবে, রাস্তায় দাঁড়িয়ে করতে চাইছেন, তারা সবাই এক একজন সেনাপতি। অর্থাৎ আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি তারা বুকে সেই যন্ত্রণা অনুভব করি যে যতদিন পর্যন্ত অভয়ের ন্যায় বিচার আমরা পাচ্ছি আমরা লড়াই ছেড়ে যাব না। দেখুন, এই গত 10 মাসের মধ্যে কত ঘটনা ঘটে গেল। আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে দেখেছি, সেখানে জাল স্যালাইন রিঙ্গার ল্যাকটেট পেয়ে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। কয়েকজন মায়ের জীবন হয়তো চিরদিনের জন্য তারা পঙ্গু হয়ে গেছে, কিন্তু কোনো বিচার হয়নি। আমরা জানি সেই জাল স্যালাইন কোন, সেই কোম্পানি, সেই কোম্পানির মালিক কারা, তাদেরকে কারা বরাত দিয়েছিল, সেই স্বাস্থ্য ভবনের কোন কর্তারা, শাসক দলের কোন প্রশাসক, কোন শাসক সেই বরাত দিয়েছিল, আমরা সমস্ত জানি। কিন্তু কি হলো না, শাস্তি পেল হচ্ছে যারা সেদিনকে চিকিৎসা করতে গিয়েছিলেন, সেই ডাক্তাররা, জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা। গুরুত্বপূর্ণ, কিন্তু যখন কোন একটা অব্যবস্থাকে, তার মুখোশকে যখন কেউ ছিঁড়ে দিতে চায়, তখন ব্যবস্থার ভিতরে খুব শক্ত শিকড়ে দাঁড়িয়ে থাকা সেই রাক্ষসগুলো, সেই অমানুষগুলো সেটাকে মেনে নিতে চায় না। তারা একটা ভয়ঙ্কর যে আক্রমণ নামিয়ে আনে তাদের উপরে। আজকে আমরা দেখলাম যে একটা কাউন্সিলিং প্রক্রিয়া তৈরি হয়েছে। সেই কাউন্সিলিং প্রক্রিয়ায় পরপর যারা মেরিটের ভিত্তিতে ছিল তারা কাউন্সিলিং করিয়েছে, তারা নিজেদের পোস্টিং নিয়েছে, এগুলো তাদের স্বাভাবিক অধিকার যে আমার মেরিট ছিল, আমি আমার মেরিটের বলে কোনখানে কোন জায়গায় পোস্টিং নেব সেই চয়েসটা আমি করতে পারি। আরজিকর আন্দোলনের যে 3 জন ডাক্তারবাবু, তারা তাদের মেরিটকে পাথেয় করে তারা কাউন্সিলিং করেছে, তাদের পোস্টিং নিয়েছে, এটা তাদের অধিকার এবং সিস্টেম। কিন্তু তারপরে দেখা গেল যেহেতু তারা শাসকের অন্তঃসার শূন্যতা এবং অরাজকতার বিরুদ্ধে লড়াই করেছে, তাই একটা ভয়ঙ্কর প্রতিহিংসা তাদের উপর নেমে এলো এবং সেই প্রতিহিংসার জায়গায় দাঁড়িয়ে থেকে খুব অদ্ভুতভাবে শুধু এই 3 জনকেই টার্গেট করা হল। বাকিরা ছিল না তা নয়, বাকিরা ছিল, কিন্তু এই 3 জন মুখকে একদম দিনের আলোর মতো পরিষ্কার যে তা একটা প্রতিহিংসামূলক ভাবেই তাদেরকে অন্য জায়গায় বদলে দিয়ে যাও। কেন না, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। একইভাবে দুর্নীতির কারণে যখন একটা আন্দোলন হলো, মানে চাকরি গেল, একটা অদ্ভুত ধরনের বিচার ব্যবস্থার যে বিচার বিভাগীয় অসঙ্গতি, বিচার ব্যবস্থার যে একটা অন্তঃসার শূন্যতা, সেখানেও যে আমরা বিচার পাচ্ছি না সঠিকভাবে, সেটা বলতে দোষ নেই। বিচার বিভাগ কখনো সমালোচনার উঠে যাবে, এটা হবে না। এবং বিচার বিভাগ অন্যায়ভাবে একটা বিচার করে দিয়ে যাবে আর সেটার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এটা অন্তত আমরা মনে করি না যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে। সরকারি চিকিৎসা ব্যবস্থার উপরে, এই শিক্ষা ব্যবস্থার উপরে ভয়ঙ্কর সংকট নেমে এলো। একইভাবে এই সিবিআই আরজিকর মামলার ক্ষেত্রে ইনভেস্টিগেশন করলো এবং সেখানে এমন একটা রিপোর্ট দিল যে রিপোর্টটা দিয়ে অন্যায়ের নেপথ্যে পৌঁছানোই গেল না। তাহলে সিবিআই তার ভূমিকা 2 জায়গায় 2 রকম হলো। আবার সুপ্রিম কোর্ট যে নিয়োগ অথরিটি, মানে যে সবচেয়ে বড় নিয়োগ তদন্তকারী সংস্থা,
কোনো জায়গায় তার রিপোর্টটাকে গ্রহণ করলো না, আবার এক জায়গায় তার রিপোর্টটাকে গ্রহণ করছে, এবং দুটো জায়গাতেই একটা স্বাভাবিক ঘটনা ঘটছে বিচার বিভাগ থেকে। সেটা হচ্ছে যারা অন্যায়কারী, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অবিচারের মূল, তারা বেঁচে যাচ্ছে, আর যারা যারা সম্পূর্ণরূপে নির্দোষ তারা শাস্তি পাচ্ছে। অদ্ভুত ধরনের একটা ব্যাপার গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে চলছে। অর্থাৎ সবটাই চলছে এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত যারা ব্যবস্থাপনার মালিক তাদেরকে রক্ষা করার জন্য, এবং সেটাকে সম্পূর্ণরূপে উল্টো দিক দিয়ে দেখানো হচ্ছে যারা এখানে বঞ্চিত হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে সব সময় অপরাধীরা বেঁচে যাচ্ছে। তাই আমরা যারা সাধারণ মানুষ, যারা হাটের বাটের সাধারণ মানুষ, যারা কোনো না কোনো ভাবে নির্বাচন করি সরকারকে, নির্বাচন করে ব্যবস্থাপনাকে, যারা সংবিধানের প্রথম প্রস্তাবনার অংশের অংশীদার, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তাদের এটা ভাবা উচিত এখন সেই সময়টা এসছে কারা সেই ব্যবস্থাপনার অংশীদার, কারা সেই অবিচারের মূল, কোন জায়গায় গেলে আমরা সঠিক বিচারটা পাবো, সেই বিচারটা কোন জায়গা থেকে পাবো। বিচার বিভাগ থেকে সেখানেও বিচার পাচ্ছি না, তদন্তকারী সংস্থার কাছ থেকে সেখানেও সহযোগিতা পাচ্ছি না, সরকার তারা তো তারই অংশীদার, তাহলে কোথায় গেলে বিচার পাবো? এই জায়গা সাধারণ মানুষকে বুঝতে হবে, এবং রাস্তা থেকে আমরা যাতে বিচার তুলে নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে। অনেকদিন আগে একটা ছোট্ট পাতলা ম্যাগাজিনে একটা কবিতা আমি পড়েছিলাম, সেই কবিতার 3টে লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে, ঘাতকেরা বারবার ক্ষুধা নিয়ে আসে, ঘাতকেরা বারবার ফিরে ফিরে আসে, জানি কত রক্ত চায় তাদের নিত্য পিপাসাতে, তাই তাদের দাঁত আর নখ গুলো যদি ভাঙতে না পারি তাহলে এই অবিচার থেকে আমরা মুক্তি পাবো না। তাই আপনাদের বলবো, আপনারা সকলেই এই অবিচারের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করুন, এটুকুই আমার বলা। ধন্যবাদ। হয়ে গেল, এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা বলার সেটা হচ্ছে যে আজকের যে আরডি এবং স্টুডেন্ট বডির পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছিল, তার কারণ মূলত এটাই যে 1600 জন চিকিৎসকের মধ্যে যে এসআরসিপি এর পোস্টিং এর লিস্ট বেরিয়েছে, সেখানে 3 জন চিকিৎসক, আমি নিজে, দেবাশিস হালদার এবং আসফাকুল্লাহ নায়ার প্রতি যে অনৈতিকতা, অস্বচ্ছতার জায়গা করা হয়েছে, স্বচ্ছ মেরিট লিস্ট যে কাউন্সিলিং প্রক্রিয়া, তাকে যেভাবে ভায়োলেট করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের প্রতিবাদ সভা এবং মিছিল। সেখানে দাঁড়িয়ে আপনি কি সেই জায়গায় যাচ্ছেন, মানে আপনি না, আমার দিক থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সংগঠনের দিক থেকে সিদ্ধান্ত, যে অনৈতিকতা হয়েছে সেই অনৈতিকতাকে তো মেনে নেওয়ার কোনো প্রশ্ন আসে না, সেই জায়গা থেকে আমাদের আজকে জয়েন করছি না আমি, এবং একটা স্বাভাবিক যে ন্যারেটিভ বা স্বাভাবিক যে একটা বার্তা নিয়ে আসার চেষ্টা করছে যে আমরা গ্রামে যেতে চাই না বা সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই না, তাহলে আমরা বারবার যে কথাটা বলেছি যে গ্রামে গঞ্জে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, সেই জায়গা থেকে তারা জয়েন করেছে। এই অবিচারের জায়গা থেকে আদালতের রাস্তা খোলা আছে, কিন্তু সর্বোপরি আমরা যে জায়গাটা মনে করি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমগ্র স্তরের মানুষ, যে মানুষরা এই অভয় আন্দোলনের ন্যায় বিচারের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, আমাদেরকে সমর্থন জানিয়েছিলেন, তারা আলটিমেটলি শেষ বিচার করবে যে আমাদের যাওয়া উচিত কি উচিত না। সেই জায়গা থেকে আজকের প্রতিবাদ সভা, সেই জায়গা থেকে আজকের জনমত নেওয়া, সেই জায়গা থেকে আজকের এই মিছিল এবং এই প্রতিবাদ সভা। ইতিমধ্যে তারা জয়েন করেছে, তারা সেখানেই আছেন, সেই জায়গা থেকে আজকে তারা এই সভায় আসতে পারেনি, তারা জয়েন করেছে, এবং আদালতের যে কর্মসূচি অনুযায়ী কালকে তাদের কোর্টের কেসের হিয়ারিং আছে, 5 তারিখ কাল হিয়ারিং হবে। নিঃসন্দেহে তাই, যে অভয় আন্দোলনের যে অপূরণীয় যে দাবি, সেই দাবি, এবং মেডিকেল কলেজগুলোতে ডেমোক্রেসির চর্চার জায়গা, যাতে কারো এইভাবে কণ্ঠরোধ করার প্রচেষ্টা বারবার যাতে ব্যর্থ হয়, এবং সর্বোপরি অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে যে দাবিগুলো উঠে এসেছিল সেই দাবিকে রাখা, এবং কলেজ ক্যাম্পাসগুলোতে থ্রেড কালচারকে প্রতিহত করতে পারা, কলেজ ক্যাম্পাসগুলোতে দুর্নীতিকে প্রতিহত করার জন্য যে ডেমোক্রেসিক পরিবেশ প্রয়োজন বলে আমরা মনে করি, তার চর্চা হওয়া প্রয়োজন। সেই জায়গা থেকেই আজকের মিছিল, আজকের কর্মসূচি। কোথাও কি আপনাকে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা? না, যদি বলেন যে কারণ কি, তাহলে তো আমরা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলোর কারণ কি, তাদের কাছ থেকে তো কোনো সদুত্তর এখনো অবধি আমরা পেলাম না। আপনারা জিজ্ঞাসা করুন, তারা যদি কোনো সদুত্তর দেয় তাহলে আলাদা ব্যাপার, তাহলে আমাদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি, তাহলে আর কি পড়ে থাকলো?
তাহলে আন্দোলনের জায়গা থেকে আমি এই তিনজনকে দিয়ে একটা দিক নির্দেশ করতে চাইছি যে তোমরা যদি এই আন্দোলনে এসো তাহলে তোমাদেরকে ক্ষেত্রেও আমি তাই করব। তাহলে এই যে এটাও তো একটা জায়গায় থ্রেড কালচার, যে তোমাদেরকে যেখানেই তুমি কোনো অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে, অস্বচ্ছতার দাবির জায়গা থেকে স্বচ্ছতার দাবিতে আনতে চাইবে, তাকে আটকে দাও। তাহলে এই যে আটকে দেওয়ার যে পদ্ধতি, এই যে আটকে দেওয়ার যে কর্মসূচি, তার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি, আজকের এই প্রতিবাদ। আমাদেরকেও প্রত্যেকদিন পুলিশের কাছে হাজিরা দিতে হচ্ছে, চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, যাতে এরকম আন্দোলন আর সংগঠিত না হয়। এবার আমি একটু কনক্লুশনে আসি। সরকারি চিকিৎসা ব্যবস্থায় যারা অংশগ্রহণ করে তারা সমাজের অত্যন্ত দুস্থ এবং মধ্যবিত্ত গরিব মানুষ, যাদের পক্ষে ওই বড় বড় হসপিটালে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ট্রিটমেন্ট করাটা সহজ হয় না তারা। আর সরকারি শিক্ষা ব্যবস্থাতেও সেই সব ঘরের শিক্ষক শিক্ষিকা মানে ছাত্রছাত্রীরা যায় বা পড়ে, যারা ওই খুব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ লক্ষ টাকা ডোনেশন দিয়ে পড়তে পারে না তারা। এবং আমরা দেখছি সরকার বা এই পুরো রাষ্ট্র ব্যবস্থাটা খুব সুকৌশলে ওই বড় বড় আদানি আম্বানির মতো পুঁজিপতি শিল্পপতিদের হাতে এই চিকিৎসা ব্যবস্থা বা সরকারি শিক্ষা ব্যবস্থাগুলোকে তুলে দেওয়ার জন্য একদম ভিতর থেকে ভয়ঙ্কর কিছু ষড়যন্ত্র করছে এবং সরকারগুলো সবাই তাদের সঙ্গে জড়িত আছে। আজকে করে একটা দুর্ঘটনা ঘটলো। আমরা সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার উপরেও একটা দুর্ঘটনা ঘটলো। কি না, সেখানে একটা নিয়োগ প্রক্রিয়া ছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার ভিতরে সরকার কিছু জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। সেই অবৈধভাবে চাকরি দেওয়ার পরে সেখানে হাইকোর্ট সিবিআই ইনভেস্টিগেশন করিয়েছে। সিবিআই কে আপনারা জানেন যে আরজি করের ক্ষেত্রে ওই সিবিআই এর একটা ভূমিকা ছিল, আবার আমাদের কেসের ক্ষেত্রেও সিবিআই এর একটা ভূমিকা আছে। সিবিআই হলো সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যখন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাকে কাজে লাগানো হয়, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর ইতিহাস আমরা দেখেছি, তাদের একটা করে রিপোর্ট দেওয়া হয়। এই সংস্থা দুটো জায়গাতেই রিপোর্ট দিয়েছিল। শিক্ষক নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে রিপোর্ট দিয়েছিল, আবার আরজি করের ক্ষেত্রেও তাদের রিপোর্ট দিয়েছিল। দুটো রিপোর্টের ক্ষেত্রে আলাদা, আবার বিচারও আলাদা। কেমন না, শিক্ষকের নিয়োগের দুর্নীতির যে রিপোর্ট তারা দিয়েছিল, সেখানে তারা স্পষ্ট করে 4টে চার্জশিট পেশ করে বলেছিল যে এখানে 8.5% দুর্নীতি আছে আর 14.47% দুর্নীতি আছে দুটো নিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ 92 এবং 86% শিক্ষক শিক্ষিকা আছে যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই, কোনো রকম কোনো অভিযোগ নেই। এবং কারা কোথায় টাকা দিয়েছে ওই 8%, তাদের নামও ওই 4টে চার্জশিটে আছে। সেগুলো সুপ্রিম কোর্টে জমা পড়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট অদ্ভুতভাবে এই চার্জশিট বা এই সমস্ত বিষয়কে তোয়াক্কা না করে পুরোপুরি ভাবে একটা অনৈতিক অবিচার করে দিল, পুরো প্যানেলটাকে উড়িয়ে দিল। আপনারা জানেন যে অসুস্থতা আছে আমার, কিন্তু তারপরেও যখন এরকম একটা সংকট সমাজে নেমে আসে, একজন সাধারণ নাগরিক হিসাবে যদি সেখানে অংশগ্রহণ না করি তাহলে নিজেকে একটা পাপ বোধের অংশীদার হিসাবে মনে হয়। আজ আমরা যেখানে এসেছি ঠিক এই মাটি থেকে ভয়ঙ্কর এক অন্যায়, ভয়ঙ্কর এক অবিচারের ইতিহাস, যেটা গোটা পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে। আর একইভাবে আবারও একটা অন্যায় এবং অবিচার, সেটাও পশ্চিমবাংলার মানুষ সহ গোটা ভারতবর্ষের মানুষ দেখল। দুটো বিষয় ঘটল দুটো প্রতিষ্ঠানে, এবং দুটোই সরকারি প্রতিষ্ঠান। একটা সরকারি চিকিৎসা ব্যবস্থার অন্তঃসার শূন্যতাকে ধরিয়ে দিল, সেখানে লুকিয়ে থাকা যে চোরা চক্রান্ত, শাসকের যে ভিতরে
প্রতিষ্ঠানের ভিতরে তাদের যে সিন্ডিকেট সেগুলোকে যেমন তুলে দিল, ঠিক একইভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও একটা ভয়ঙ্কর সংকট নেমে আসলো। একই কারণ, দুটোর মূল কারণ হচ্ছে দুর্নীতি। এই দুটো জায়গায় দাঁড়িয়ে শিক্ষা এবং স্বাস্থ্য এবং দুটো প্রতিষ্ঠানের জায়গা থেকেই সাধারণ কিছু বিষয় উঠে আসলো। তার মধ্যে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অবিচার। দুটো জায়গাতেই অন্যায় হয়েছে এবং দুটো জায়গায় ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে। আপনারা জানেন যে এই আরজিকর যেখানে আমরা আজকে সমবেত হয়েছি, সেখানে ভয়ঙ্কর এক ন্যক্কারজনক অমানবিক ঘটনা ঘটেছিল। সেই তার প্রতিবাদে আমরা যারা সচেতন নাগরিক, যারা মনে করি যে শুধুমাত্র বেঁচে থাকা, নিজের কাজ করা, শুধু এটুকুই নয়, গোটা সমাজ মানুষের কাছে আমাদের কিছু দায়িত্ব আছে। যে কোনো রকম অন্যায় বা অবিচারের বিরুদ্ধে যদি আমরা না বলি, তাহলে নিজেকে মানুষ বলে ভাবতে নিজের লজ্জা বোধ হয়। সেই সব মানুষরা রাস্তায় নেমেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সবাই তো আর এগিয়ে আসতে পারে না, কিছুজন সামনে থাকে আর কিছুজন তাদেরকে সামনে রেখে পিছনে মিছিলে অংশগ্রহণ করে।